তাহলে ঠিক আছে, রাইডার্স টু দ্য সি। এখানে যে সমস্ত চরিত্রগুলো রয়েছে সেই চরিত্রগুলো হলো মৌরা, অ্যান ওল্ড ওম্যান, ক্যাথলিন, হার ডটার, নোরা, হার ইয়াঙ্গার ডটার, বার্টলে, হার সন, আর কে কে আছে? ম্যান অ্যান্ড ওম্যান। তাহলে যে চরিত্রগুলো আমরা পেলাম, এখানে বৃদ্ধ যে মা, ওল্ড ওম্যান, তার নাম হচ্ছে কি? মৌরা। তার বড় মেয়ের নাম হচ্ছে যে ক্যাথলিন, তার ছোট মেয়ের নাম হচ্ছে যে নোরা, আর তার ছেলের নাম হচ্ছে যে বার্টলে। আর এছাড়াও কিছু পুরুষ মহিলা তারা এই গল্পের মধ্যে রয়েছে। তার মানে মেন যে ক্যারেক্টার এখানে রয়েছে সেই ক্যারেক্টারগুলো হলো মোট 4 জন। বোঝা গেল? তাহলে বৃদ্ধ মায়ের নাম হচ্ছে যে মৌরা, তার 2 মেয়ে ক্যাথলিন আর নোরা। ক্যাথলিন হচ্ছে বড় মেয়ে, নোরা হচ্ছে ছোট মেয়ে। আর তাদের এই মানে 2 বোনের একজন ভাই আছে, তার নাম হচ্ছে বার্টলে। তো আমরা দেখতে পাবো এই যে বার্টলে, এ কিন্তু শেষ জীবিত সন্তান মৌরার। এর আগে তার যে সন্তান ছিল সবাই কিন্তু মারা গেছে, ইনক্লুডিং হার হাজব্যান্ড, তার স্বামী সহ বাড়ির আর যত সব পুরুষ সদস্য ছিল সবাই কিন্তু মারা গেছে। শেষ জীবিত অবস্থায় কিন্তু রয়েছে বার্টলে। এবারে গল্প শুরু হচ্ছে এই বার্টলে, যেটা একটু আগে বললাম, বার্টলে কিন্তু ওই সমুদ্র পাড়ি দিচ্ছে, জীবিকা নির্বাহের জন্য তাকে যেতে হবে, বাধ্য হয়ে তাকে যেতে হবে। কিন্তু এখানে মৌরা, ক্যাথলিন, নোরা এরা জানে যে আসন্ন বিপদ ঘটতে চলেছে। আসন্ন বিপদ ঘটতে চলেছে মানে বার্টলে যে একমাত্র জীবিত সন্তান পরিবারের, তাদের একমাত্র ভাই, সে যদি সমুদ্র যাত্রা করে তাকে কিন্তু সেই সমুদ্র, নির্মম সমুদ্র তাকেও কিন্তু গ্রাস করে নেবে। সুতরাং তাকে যেতে দেবে না মৌরা, এবং অপর দিক থেকে ক্যাথলিন এবং নোরা। কিন্তু বার্টলেকে যেতেই হবে। বার্টলে হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ, কারণ সে যদি বাইরে না বেরোয়, বাড়ি থেকে যদি না বের হয়, তাহলে তাদের জীবিকা চলবে না, জীবিকা নির্বাহ করতে পারবে না। বাড়ির যে সংসার, সেই সংসার চলবে না। এইটা হচ্ছে যে প্রেক্ষাপট, এই গল্পটার হচ্ছে প্রেক্ষাপট। বুঝতে পারছি সবাই? এবারে গল্পটা শুরু হচ্ছে, নাটকটা শুরু হচ্ছে কিভাবে সেটা এখন লক্ষ্য কর। কটেজ কিচেন with nests, oilskins, spinning wheels, some new boards standing by the wall, etc. Kathleen, a girl of about 20, finishes kneading cake and puts it down in the pot oven by the fire, then waves her hands and begins to spin at the wheel. Nora, a young girl, puts her head in at the door. এখানে একটা সিচুয়েশান বর্ণনা করা হচ্ছে। নাটক যখন শুরু হয়, নাট্যকার কী করে, পুঙ্খানুপুঙ্খভাবে সবটাই কিন্তু ব্র্যাকেটের মধ্যে বিশ্লেষণ করে লিখে দেয়। মানে তুই যখন নাটকটা পড়বি, যদি তুই চাস যে তুই নাটকটা মঞ্চস্থ করবি, নাটকটা তুই মানে ডিরেক্ট করবি, মানে তুই ডিরেক্টর হবি, তুই সবাইকে দিয়ে নাটকটা করাবি, তখন কিন্তু এইগুলো পড়ে তুই নিজেই কিন্তু সেই মঞ্চটাকে উপস্থাপন করতে পারবি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যখন প্রথম দৃশ্য, মঞ্চের উপর, কি দেখতে পাচ্ছি না, একটা কটেজ কিচেন, একটা হচ্ছে রান্নাঘর, ঠিক আছে, যে রান্নাঘরে কি আছে, উইথ নেটস, যেখানে জাল টাল রয়েছে, অয়েল স্কিনস রয়েছে, স্পাইনিং হুইল, যেখানে চরকা মানে যেখানে ওই যে চরকা জানিস তো, ঘোরানো হয়, চাকার মতো করে, সুতো কাটার জন্য এরকম ঘোরানো হচ্ছে। সাম নিউ বোর্ডস বলতে এখানে কফিন, স্ট্যান্ডিং বাই দ্য ওয়াল, সেই বোর্ডস মানে কি, সেই কফিন জানিস তো, কফিন মানে যেখানে সেই দেহাবশেষ, মানে মৃত দেহকে যার একটা বক্সের মধ্যে বন্দি করা হয় না,
ওই যে বন্দি করা হচ্ছে যেটা দিয়ে, সেটা হচ্ছে যে একটা বোর্ড, হ্যাঁ, এটাকে এখানে বলা হচ্ছে কফিন। তো ওই বোর্ডগুলো দেওয়ালের কাছে দাঁড় করানো ছিল, স্ট্যান্ডিং বাই দ্য ওয়াল, দাঁড় করানো ছিল। আর কি না, ক্যাথলিন এ গার্ল অফ অ্যাবাউট 20, আমরা জানতে পারলাম যে ক্যাথলিনের বয়স এখানে কত, 20 বছর। 20 বছরের মেয়ে হচ্ছে যে ক্যাথলিন। সে কী করছে না, ফিনিশেস নিডিং কেক, সে কেক বানানো শেষ করছে। অ্যান্ড পুটস ইট ডাউন ইন দ্য পট ওভেন বাই দ্য ফায়ার, এবং সেই কেকটা যখন সে বানানো শেষ করলো তখন সে কী করলো, সেটা সে ওই আগুনের পাশে উনুনের পাশে আর কি, সেখানটা সে রেখে দিল। দেন ওয়াইপস আর হ্যান্ডস, তারপরে সে হাতটা মুছলো। অ্যান্ড বিগিনস টু স্পিন অ্যাট দ্য হুইল, এবং সে কী করলো, এখানে হুইল মানে কি, চরকা, সে চরকাটাকে ঘোরাতে শুরু করলো। নোরা, ইয়াং গার্ল নোরা, যে কিনা এক তরুণ যুবতী, এক মেয়ে, নিশ্চয়ই ক্যাথরিনের বোন, মানে 20 বছরের নিচে বয়স হবে। পুটস আর হেড ইন অ্যাট দ্য ডোর, সে কী করলো, মাথাটা গলিয়ে ওই দরজার দিকে সে দেখতে লাগলো। কেন, কেউ হয়তো আসতে পারে এরকম একটা সম্ভাবনার জন্য সে মাথাটা ঘুরিয়ে দেখতে শুরু করলো। এতদূর পর্যন্ত যেটা পড়লাম, কল্পনা কর এটা পড়ে কি মনে হচ্ছে। তাদের যে আর্থসামাজিক অবস্থা মানে তাদের যে অর্থনৈতিক যে অবস্থা, সেটা কি খুব ভালো অবস্থায় নেই তারা। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে রান্নাঘরের মধ্যে জাল রয়েছে, হ্যাঁ, অয়েল স্কিনস রয়েছে, হ্যাঁ, ওই চরকি রয়েছে, হ্যাঁ, এবং ওই দেওয়ালে একটা কফিন তৈরি করার জন্য যে বোর্ড, সেটাও রয়েছে। তার মানে কি, এইগুলো কি সিম্বলাইজ করছে, দিস সাজেস্ট দে আর ফিশার ফোক মানে তাদের যে জীবিকা সেটা ওই সমুদ্র কেন্দ্রিক, মানে সমুদ্রে মাছ ধরাকে ধরে তাদের জীবিকা নির্বাহ হয়। এটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারছি, যেখানে জালের কথা এখানে বলা হচ্ছে, তাই না? এবং এই যে এখানে লক্ষ্য কর, বোর্ডস কথাটা বলা হচ্ছে, এই বোর্ডস কথাটা কিন্তু ইনডাইরেক্টলি কফিনকে নির্দেশ করছে। মানে দ্য প্লে ওপেন্স আন্ডার দ্য শ্যাডো অফ ডেথ, মানে একটা মৃত্যু ঘটতে পারে সেই আশঙ্কায় আগে থেকে একটা প্রস্তুতি নিয়ে রাখা। যখনই কেউ মারা যাবে, হ্যাঁ, ওই সমুদ্রে গিয়ে মাছ ধরতে গিয়ে, হ্যাঁ, জীবিকা নির্বাহের জন্য, তখন কিন্তু তৎক্ষণাৎ ওই কফিন তৈরি করবার জন্য এই যে বোর্ডকে মজুত করে রাখা, এটা দিয়ে তারা হচ্ছে ওই কফিন তৈরি করতে পারবে। তার মানে এখানকার যে বাসিন্দারা কিন্তু মনে মনে এই মৃত্যুটাকে মেনেই নিয়েছে, যে মৃত্যু অবশ্যম্ভাবী, যে কোনো মুহূর্তে আসতে পারে। হ্যাঁ, মানে এমন একটা তারা ভৌগোলিক অবস্থানে বসবাস করছে, যেখানে প্রতিনিয়ত তাদেরকে লড়াই করতে হয় সমুদ্রের সঙ্গে। সুতরাং এটা ন্যাচারাল বিষয়, এটা সাধারণ বিষয় তাদের কাছে মৃত্যুটা যখন তখন আসতে পারে। সেই জন্য তার জন্য প্রস্তুত থাকা। কিভাবে প্রস্তুত থেকেছেন তিনি, সেখানকার মানুষেরা, না ওই যে বোর্ড, যে কফিন তৈরি করার জন্য যে বোর্ড, সেটাকে দেওয়ালের সঙ্গে আটকে রেখেছে। তার মানে যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে। সেই মৃত্যুর জন্য কফিন তৈরি করা মানে যে দেহটাকে নিয়ে যাওয়ার জন্য, হ্যাঁ, ডেড বডিকে নিয়ে যাওয়ার জন্য, কফিন তৈরি করার জন্য কিন্তু তৎক্ষণাৎ। দেখেছিস তো ওই যে একটা বক্সের মতো দেখতে, যেখানে মৃত শরীরগুলোকে নিয়ে বন্দি করে নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, খ্রিস্টানদেরও হয়।